ভোটের পর প্রথম সংবাদ সম্মেলনেও কারচুপির অভিযোগ মরিয়া ডোনাল্ড ট্রাম্পের। 4 রাজ্যে ঝুলে আছে যুক্তরাষ্ট্রের ভাগ্য, পাল্টাপাল্টি বিক্ষোভ। দেশে ফিরলেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব আল হাসান, বললেন এখন আর মাথায় চাপ নেই। বিমানবন্দরে ভক্ত সমর্থকদের ভিড়। পদ্মা সেতুর 36তম স্প্যান বসবে আজ। দৃশ্যমান হবে প্রায় 5.5 কিলোমিটার। ডিসেম্বরেই পুরো সেতু দাঁড়ানোর আশা। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশা। সীমাহীন দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী, অসন্তোষ মেয়রেরও। এবং 120 কিলোমিটার দূরের টার্গেটে মিসাইল হামলা চালাতে সক্ষম যুদ্ধ জাহাজ এখন নৌবাহিনীতে। সাবমেরিন শনাক্ত, ধ্বংসে সক্ষম আছে মেরিটাইম হেলিকপ্টারও। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। আবারও ভোট কারচুপির অভিযোগ তুললেন হোয়াইট হাউসে টিকে থাকতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন বৈধ ভোট গণনায় তিনিই নির্বাচিত, তবে যথারীতি নিজের বক্তব্যের সপক্ষে দেখাতে পারেননি কোনো তথ্য প্রমাণ। এদিকে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন প্রতিটি ভোট গণনার পরই ঘোষিত হবে ফল। চলছে দুই শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ৩রা নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। If you count the legal votes, I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us. If you count the votes that came in late, we're looking at them very strongly, but a lot of votes came in late. I've already decisively won many critical states, including massive victories in Florida. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। In America, the vote is sacred. It's how people of this nation express their will. And it is the will of the voters, no one, not anything else, that chooses the President of the United States of America. So, each ballot must be counted, and that's what we're going to see going through now. We have no doubt that when the count is finished, Senator Harris and I will be declared the winners. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সবকিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগুচ্ছে, তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়ার। নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। লস্কর। ধন্যবাদ ফয়সাল। এই মুহূর্তের সবশেষ খবর হচ্ছে যে নির্বাচনের উত্তর ফলাফল নিয়ে, যুক্তরাষ্ট্রের নির্বাচন উত্তর ফলাফল নিয়ে আলো আঁধারের খেলা চলছে। কতক্ষণ আলো কতক্ষণ অন্ধকার, এমন একটি পরিবেশ বিরাজ করছে। নির্বাচন ফলাফলের যে বিলম্ব, সে বিলম্বর কারণে অনেকটাই অস্থির হয়ে উঠছেন এখানকার অধিবাসীরা। তারা ফলাফলের একটি প্রত্যাশায় তারা সারাক্ষণ তাকিয়ে রয়েছেন, কখন খবর আসবে সেই আশায়। এই যখন একটি অবস্থা, ঠিক তখনই প্রথমবারের মতো ভোট গ্রহণের
পরবর্তী সময়ের প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে অর্থাৎ সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রেখেছেন। তার সেই বক্তব্য নিয়ে এখন চলছে পুরো দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া, এবং এই বক্তব্যের পরপরই কিন্তু যে একটি ছোটখাটো যে আকারের সহিংসতা ছিল দেশটির মধ্যে, অর্থাৎ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই সমর্থকদের মধ্যে যে ধরনের পাল্টাপাল্টি অভিযোগ চলছিল, তারা দু দলই রাজপথে ছিল, এবং এতে করে ট্রাম্পের এই বক্তব্যের পরপরই রাজপথের সেই ঘটনা আরো বেশি অর্থাৎ আরো প্রবল আকার ধারণ করেছে। ইতিমধ্যেই পোর্টল্যান্ডে এই নির্বাচনী সহিংসতা রোধে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে প্রায় অর্ধশতাধিক পুরো দেশ জুড়ে। এরকম একটি নির্বাচনী সহিংসতা প্রবণ হয়ে উঠছে আস্তে আস্তে করে। এটি ক্রমশ বাড়তেই থাকবে, যত বিলম্ব হবে ফলাফল প্রকাশে তত কিন্তু এই নির্বাচনী সহিংসতার বৃদ্ধির আশঙ্কা করেছেন এখানকার জনবসতি যারা রয়েছেন, মার্কিন জনগণ, পাশাপাশি নির্বাচক পর্যবেক্ষণ যারা রয়েছেন তারা, এবং নির্বাচক বিশ্লেষণকারী তারা। তো এই অবস্থার প্রেক্ষিতে আমি যদি আপনার মাধ্যমে একটু ভোটের ফলাফলের সবশেষ তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে জর্জিয়া যে অঙ্গরাজ্যটি, আমি এর আগেও জানিয়েছি আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে জর্জিয়া অঙ্গরাজ্যটির ফলাফল একেবারেই কাছাকাছি। শতকরা অর্থাৎ 1% ভোট গণনা বাকি রয়েছে, এমনটি কিন্তু তথ্য আমরা পেয়েছি। স্থানীয় গণমাধ্যম সহ নির্বাচন কর্মকর্তারাও জানিয়েছেন, কিন্তু সেই ফলাফলটি কিন্তু এখনো মিলছে না। অর্থাৎ একটি ফলাফলের জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে বসে আছে, এই ফলাফলটি কখন আসবে। জর্জিয়ার ফলাফলটি খুব দ্রুতই এখন সবাই আশা করছেন, এবং এই ফলাফলটির এই মুহূর্তে যেটি অবস্থা, সার্বিক পরিস্থিতি, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই জর্জিয়া অঙ্গরাজ্যে মাত্র 1900 ভোটে এগিয়ে রয়েছেন বাইডেনের প্রশ্ন করতে এবং এই বাইডেনের তুলনায় এগিয়ে রয়েছেন। এখন এই ফলাফলটি অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে একটি ফলাফল যদি বাইডেন পেয়ে যান, অর্থাৎ একটি অঙ্গরাজ্য যদি বাইডেন জয়ী হন, তাহলে প্রেসিডেন্ট হতে তার কোনো বাধাই থাকবে না। মামুন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটা দু ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে গণমাধ্যমের খবরে। সেটি হলো যে একটা গ্রুপ মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আবারও আসলে অভিবাসন এবং যে রাষ্ট্রীয় নীতি কাঠামো সেখানে আরও বেশি তারা বিপাকে পড়বেন, এরকম যেমন অভিবাসন বিষয়ে কিছু সমস্যা চলছিল আমেরিকায়। তো এবং তারা বাইডেনকে অপেক্ষাকৃত ভালো মনে করছেন। আরেকটি বিষয় যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সে নিজেই নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ভোট কারচুপি কিংবা প্রতারণার অভিযোগ তুলছেন। এই বিষয়টিকে গণমাধ্যম কর্মীদের দৃষ্টিকোণ থেকে আপনি আসলে কিভাবে দেখছেন? ফয়সাল, ভালোই বলেছেন আপনি। সেটি হচ্ছে অভিবাসন প্রসঙ্গটি যখনই আসে, ট্রাম্পকে কিন্তু কখনোই অভিবাসন বান্ধব কেউ মনে করেননি কখনো, কারণ তিনি একমাত্র এই দেশের অভিবাসন বিরুদ্ধে এবং অভিবাসনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন, তার যথেষ্ট প্রমাণ তিনি রেখেছেন। সুতরাং অভিবাসন বান্ধব তাকে কখনোই তিনি ছিলেন না, এবং তার কাছ থেকে অভিবাসনের সুফল এখানকার যারা অভিবাসী রয়েছে তারা কিন্তু এটি আশা করেন না। সুতরাং প্রথমত এই দিক থেকে তিনি কিন্তু অভিবাসন বান্ধব নয়। সে তুলনায় যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতিতে দুটি মাত্র সুযোগ থাকে, অর্থাৎ ভোটারদের কাছে আর কোনো বিকল্প পছন্দের তালিকায় কোনো মানুষ নেই। এখানে হয় ট্রাম্প অথবা বাইডেন, দুজনের একজনকেই আপনাকে বেছে নিতে হবে। সেই পর্যায়ে অর্থাৎ সেই ক্ষেত্রে ভোটাররা কিন্তু সেই অভিবাসন ইস্যুকে মাথায় রেখে যেটুকু আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধিকাংশরাই কিন্তু সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কিন্তু ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আবার অনেক বিশ্লেষকরা মনে করছেন যে বাইডেন যে আজকের এই অবস্থায় এত বড় একটি জয়, মানে এত বেশি পপুলার ভোট তিনি পেয়েছেন, রেকর্ড গড়েছেন, সেই রেকর্ডটির পিছনে কিন্তু বাইডেনের জনপ্রিয়তা না যতটা দায়ী, তার চেয়ে কিন্তু বরঞ্চ ট্রাম্পের এই বৈরী আচরণের কারণে কিন্তু তিনি এই বাইডেন এতগুলো ভোট পেয়েছেন, এমনটি কিন্তু নানান বিশ্লেষকরা মনে করছেন। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় আমরা আপনার কাছ থেকে আরও বেশি আপডেট এবং মার্কিন নির্বাচনের সবশেষ ফলাফল জানতে পারবো। সহকর্মী ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুন জানাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর। নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফিরে এলেন বিশ্বসেরা সাকিব আল হাসান। বললেন, এখন মাথায় আর কোনো চাপ নেই,
এবারের ফেরা একেবারেই আলাদা জানিয়ে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বঙ্গবন্ধু কর্পোরেট লিগ হবে প্রস্তুতির আদর্শ মঞ্চ। এই আসরেই আন্তর্জাতিক সিরিজের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি। মার্কিন মুলুক কিংবা বিদেশ থেকে এর আগেও বহুবারই ফিরেছিলেন সাকিব, তবে এবারের মাথা উঁচু করে ফেরাটা যে একেবারেই ব্যতিক্রম। সাকিব ফিরলেন সাপ মোচন করে। দীর্ঘ 1 বছরের বেশি সময় পরে আবারও গণমাধ্যমের মুখোমুখি টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। ডবল মাস্কের আড়ালে তার স্মিত হাসিটা দেখা না গেলেও গোপন করলেন না স্বস্তির খবর। অবশ্যই এবার যখন আসছি দেশে তখন একটা রিলিফ নিয়ে আসছি। এর আগে যখন এসেছি তখন তো আর ওরকম রিলিফ ছিলাম না, বাট এখন সেই জায়গা থেকে অনেক রিলিফ। চেষ্টা তো থাকবে প্রতিদিন যেন নিজেকে আরও বেশি উন্নতি করতে পারি নিজের জায়গা থেকে, এবং নিজের বেস্ট পারফরমেন্সটাকে প্রতিনিয়ত যেন আরও ছাড়িয়ে যেতে পারি। করোনাকালে ফিটনেসে মরচে ধরেছে অনেকেরই, তবে ব্যতিক্রম সাকিবকে প্রশংসার বানে ভাসিয়েছেন তার কোচেরা। সাকিবের কাছে জানতে চাওয়া তার ফিটনেসের সবশেষ অবস্থা। অবশ্যই যে অবস্থাতে ছিলাম ওই অবস্থাতে নাই। তারপরে মাঝখানে আসলে যখন ট্রেনিং করছিলাম তখন আবার ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। এই 1 মাস যদি গ্যাপ না যেত হয়তো বেশ ভালো একটা অবস্থায় থাকতাম। যেহেতু 1 মাসের বড় একটা গ্যাপ গেল, স্বাভাবিকভাবে আবার বেশ খানিকটা পিছিয়ে গিয়েছি। সো আমার আবার সময় লাগবে হয়তো। এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা আমি আমার পুরো ফিটনেস ফিরে পাবো। আগামী বছরের ব্যস্ত শিডিউলের প্রস্তুতিটাও সারতে চান বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে। আবারও জানালেন দিতে চান সমর্থকদের আস্থার প্রতিদান। এখন যেটা আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা আর যে দোয়া, যে সাপোর্ট করেছে তার প্রতিদান দেওয়া। সব খেলাই প্রতিটা প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট। আমার প্রস্তুতির জন্য অনেক ভালো হবে যদি পুরোটা টুর্নামেন্ট খেলতে পারি ভালোভাবে। যেহেতু সামনে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা আছে, তো সেই দিক থেকে প্রস্তুতি হিসাবে নিতে গেলে এই টুর্নামেন্টই একমাত্র জায়গা আছে যেখানে সব প্লেয়ারই ইনফ্যাক্ট প্রস্তুতিটা নিতে পারবে। সব ঠিক থাকলে 9 নভেম্বর মিরপুরে নিজের ফিটনেসের প্রমাণ দেবেন এই বিশ্বসেরা। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পরিসমাপ্তি। দেশে ফিরলেন দেশের ক্রিকেট ক্যানভাসের সবচাইতে বড় শিল্পী। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা আর তীব্র জেদ অন্য সবার চেয়ে ব্যতিক্রম করেছে সুপার সাকিবকে। তাই তো দ্বিতীয় প্রত্যাবর্তনে সাকিবের জন্য রইল একরাশ শুভকামনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আজ বসতে পারে পদ্মা সেতুর 36তম স্প্যান। গতকালে স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন সহকর্মী এহসান জুয়েল। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। জুয়েল, জুবায়ের, 36তম স্প্যান বসানোর প্রায় 95 ভাগ কাজ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ সকাল 8টায় শুরু করে 9টা নাগাদই এটির কাজ অধিকাংশ শেষ হয়ে এসেছে। আর হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এটি বসিয়ে দেওয়া সম্ভব হবে। আজকে যে নির্ধারিত 2টি পিলার, 2 ও 3 নম্বর পিলার, সে 2টি পিলার উপর এটি বসানো হচ্ছে। যেহেতু গতকাল দিনভর চেষ্টা করা হয়েছিল এটি বসানোর, সেটি সম্ভব হয়নি। তবে কাজ পুরোপুরি এগিয়ে রাখা গিয়েছে। অর্থাৎ 2 পাশে নোঙর করা, ড্রেজিং করা, সব কাজই যেহেতু গতকাল শেষ করা গিয়েছিল, আজকে সকালে তাই খুব বেশি কাজ ছিল না। শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছিল যে এটিকে টেনে এনে স্প্যানটিকে ক্রেন পিলারের উপর বসিয়ে দেওয়া। অর্থাৎ গতকাল যে ক্রেনটি নিয়ে এসে স্প্যানটি নিয়ে এসে ক্রেনটি অপেক্ষা করছিল পিলারের কাছে, এটিকে আজ সকাল সকাল পিলারের সমান উচ্চতায় শুরুতে তোলা হয়। তোলার পরই এটিকে আসলে টেনে এনে পিলারের সঙ্গে বসানো হয়েছে। অর্থাৎ এই প্রান্তে আগে যে টানা 6টি স্প্যান আছে, সেই 6টি স্প্যানের সঙ্গে 7ম স্প্যান হিসেবে আজকে স্প্যানটি যোগ করা হচ্ছে। এবং এই কাজটি করার মাধ্যমে কিন্তু এই মাওয়া প্রান্ত এখন একসঙ্গে 1 কিলোমিটার বেশি সেতু দৃশ্যমান করা হলো। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন যে স্প্যানটি বসানো হয়েছে আজকে, এটি পাড়ের সবচেয়ে কাছে স্প্যান। অর্থাৎ আর মাত্র 1টি স্প্যান যদি বসানো হয় তাহলে কিন্তু মাওয়া পাড়ের সঙ্গে পদ্মা সেতু সংযোগ ঘটানো যাবে। অর্থাৎ পাড় থেকে 150 মিটার বাকি আছে। যেহেতু জানেন যে একটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার, তাই 150 মিটার বসানো বাকি। এই 150 মিটার বসানো হলে মাওয়া প্রান্ত থেকে চাইলেই কিন্তু যে কেউ একজন পদ্মা সেতুর উপরে হেঁটে উঠতে পারবেন। অর্থাৎ বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করা সম্ভব হচ্ছে। এবং একই সঙ্গে মাঝখানে আর মাত্র 4টি স্প্যান বাকি থাকবে। সেই 4টি স্প্যান বসানো হলে এই পাশে একটি, মাঝখানে 4টি, মোট 5টি স্প্যান বসানো হলে কিন্তু পুরো পদ্মা সেতু দৃশ্যমান করা হবে। এবং এই যে কাজ চেষ্টা করা হচ্ছে অল্প সময়ের ব্যবধানে, অর্থাৎ 5 দিন, 6 দিন, 7 দিনের ব্যবধানে একটি নতুন স্প্যান যোগ করার। আজকে 6 দিনের ব্যবধানে নতুন স্প্যান যোগ করা সম্ভব হয়েছে। এবং এই মাসে পরিকল্পনা আছে আরও 3টি স্প্যান, সব মিলে 4টি স্প্যান বসিয়ে দেওয়ার। অর্থাৎ এই মাসে যদি 4টি স্প্যান বসিয়ে দেওয়া সম্ভব হয়, আর মাত্র 2টি স্প্যান বাকি থাকবে, যে 2টি স্প্যান ডিসেম্বরের
প্রথম 10 দিনের মধ্যে বসে ফেলার পরিকল্পনা আছে। এভাবে কিন্তু একটু একটু করে কাজ এগিয়ে চলছে। আমরা পুরো পদ্মা সেতুতে এই স্প্যানটি যখন বসে যাবে তখন সেটি আপনাদের চূড়ান্তভাবে জানিয়ে দেবো। এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সবশেষ খবর। এহসান জুয়েল জানাচ্ছিলেন পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর সবশেষ খবর। 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত মিসাইল হামলার পাশাপাশি সাগরতলে সাবমেরিন শনাক্ত এবং ধ্বংসে সক্ষম ত্রিমাত্রিক জাহাজ এখন বাংলাদেশ নৌবাহিনীতে। সৈন্য ও রসদ আনা নেয় মেরিটাইম হেলিকপ্টারও থাকছে এসব যুদ্ধ জাহাজে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের পাশাপাশি বিশাল সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে আধুনিক করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে মেরিটাইম হেলিকপ্টার এবং সংযোজন হয়েছে সাবমেরিন, আর এখন একের পর এক সংযোজন হচ্ছে যুদ্ধ জাহাজ। সাম্প্রতিক সময়ে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে বিভিন্ন সক্ষমতার অন্তত 21টি যুদ্ধ জাহাজ। এই বহরে সর্বশেষ সংযোজন হয়েছে বিএনএস ওমর ফারুক ও বিএনএস আবু ওবায়দা নামের 2টি ফ্রিগেট এবং বিএনএস প্রত্যাশা নামের অত্যাধুনিক করভেট যুদ্ধ জাহাজ। দীর্ঘ সময় ধরে গভীর সাগরে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম জাহাজগুলো 112 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলোতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফ্রিগেট দুইটি ভূমি থেকে ভূমিতে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এবং ভূমি থেকে আকাশে 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তারা আন্ডার ওয়াটার সাবমেরিনের সাথে যোগাযোগ করতে সক্ষম এবং শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য জাহাজ দুটিতে অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে। ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই জাহাজগুলিতে শত্রুর বিমানের পাশাপাশি জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল সংযোজন করা হয়েছে। 3 ধরনের ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক ফ্রিগেট। এটা দ্বারা আমার শত্রুদের আন্ডার ওয়াটার অর্থাৎ পানির নিচে যে সাবমেরিন থাকে সেটা ধ্বংস করতে পারি। আমরা প্রায় 120 নটিক্যাল মাইল দূরের 120 কিলোমিটার দূরের যে যুদ্ধ জাহাজ থাকে সেগুলো ধ্বংস করতে পারি মিসাইলের মাধ্যমে। সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি জলদস্যুতা রোধ, সাগরে তেল গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধানে নিরাপত্তা নিশ্চিত করবে নৌবাহিনীর এসব যুদ্ধ জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশায় গত 3 বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা। অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজের ধীর গতিতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গাজীপুরের মেয়র বলেন, প্রকল্প পরিচালকের উদাসীনতায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ। সে নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গাজীপুর চৌরাস্তায় রাত দিন এমনই চাপ থাকে যানবাহনে। প্রতিদিন এই চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকায় যাওয়া আসা করেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর এবং ময়মনসিংহ বিভাগের হাজার হাজার মানুষ। দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যস্থল ঢাকা যখন একেবারেই হাতের নাগালে, তখনই যাত্রীদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের। ময়মনসিংহতে যে সময় আসি গাজীপুর চৌরাস্তা, এর চেয়ে ডাবলের উপরে সময় লাগে আমরা ঢাকা বসে। রাস্তা ভাঙা, বড় গাড়ি যাইতে পারে না, ছোট গাড়িও যাইতে পারে না। একই সাথে এই রাস্তায় চলছে সম্প্রসারণ, সংস্কার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণের কাজ। মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। এই ভাঙ্গা রাস্তার মধ্যে অটো, সিএনজি, লেগুনা এগুলো লেগে আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না। 1 সপ্তাহ ধরে রাস্তা আরো চিপা হয়ে গেছে, দুনো সাইড কাটিয়া নতুন করে কাজ করতেছে। উত্তরা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় 2018 সালে। কাজ শুরুর পর এই রাস্তার টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। ধুলাবালিতে আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না, গাড়ি ভাঙে যা, গাড়ি থাকে না, ওই ভাঙ্গা চূড়া লেগে। এই রাস্তার বেহাল দশায় অসন্তুষ্ট গাজীপুরের সিটি মেয়র নিজেও। প্রজেক্টের যে ডিজাইন করেছে তাদের একটি ভুল আছে এবং যেখানে যে পিডি আছে তারা এই কাজটা সেইভাবে, তারা কন্ট্রাক্টরকে সেইভাবে চাপ দিয়ে কাজটা করায়নি। 3 বছর হয়ে গেছে কিন্তু রাস্তার 1 কিলো পর্যন্ত এখনো তারা সমাপ্তি করেনি। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। রাস্তা সম্প্রসারণ, সংস্কার কিংবা অবকাঠামো নির্মাণে রাজপথে কিছুটা দুর্ভোগ হতেই পারে, সেটি মেনেও নেন সাধারণ মানুষ। কিন্তু এসব কাজে যখন অতিমাত্রায় দীর্ঘসূত্রিতা হয় তখনই বাড়ে দুর্ভোগ, দেখা দেয় নানান প্রশ্ন। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তায় যে সীমাহীন দুর্ভোগ, তা লাঘবে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের পর প্রথম সংবাদ সম্মেলনেও কারচুপির অভিযোগ মরিয়া ডোনাল্ড ট্রাম্পের। 4 রাজ্যে ঝুলে আছে যুক্তরাষ্ট্রের ভাগ্য, পাল্টাপাল্টি বিক্ষোভ।
এবং বসানো হলো পদ্মা সেতুর ৩৬তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৫.৫ কিলোমিটার। ডিসেম্বরেই পুরো সেতু দাঁড়ানোর আশা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।